বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট বদ্বীপ রাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যেন পুরো বিশ্ব হঠাৎ করে এই দেশটিকে ঘিরে অস্বাভাবিকভাবে সরব হয়ে উঠেছে। কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সফর, কখনো চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব, আবার কখনো বা রাশিয়ার সাথে গভীর অর্থনৈতিক অংশদারিত্বের খবর। বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো কেন হঠাৎ করে এই দেশটিকে নিয়ে এতটা আগ্রহী হয়ে উঠেছে? ভারত আর মিয়ানমারের পাশে থাকা এই বদ্বীপ রাষ্ট্রটির মধ্যে এমন কি লুকিয়ে আছে যা অর্জনের জন্য বিশ্বের মোড়লরা রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে ইতিহাসের অনেক গভীরে, যখন এই বাংলা ছিল বিশ্বের অন্যতম এক ঐশ্বর্যের নাম, এবং বুঝতে হবে বর্তমান বিশ্ব রাজনীতির জটিল সমীকরণ। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই ভূমিকে। এটি বিশ্বের সেই বিরল দেশগুলোর একটি যা আক্ষরিক অর্থেই আশীর্বাদ পুষ্ট। এর মূল কারণ হলো এর ভৌগোলিক গঠন। দক্ষিণ এশিয়ার দুটি প্রধান নদী এবং জীবনদায়ী নদী গঙ্গা এবং ব্রহ্মপুত্র এখানে এসে মিলেছে। এই দুই নদীর অববাহিকায় তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমাদের বাংলাদেশ। শত শত শাখা প্রশাখা নিয়ে প্রায় 700-এরও বেশি নদী জালের মতো ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে, যা সারা বছর পানির যোগান নিশ্চিত করে মিশেছে বঙ্গোপসাগরে। নদীর সাথে বয়ে আসা পলি আর খনিজ পদার্থ যুগ যুগ ধরে এই মাটিকে করে তুলেছে বিশ্বের অন্যতম উর্বর ভূমি। এ কারণে প্রাচীনকাল থেকেই বাংলা ছিল ভারতের সবচেয়ে ধনী প্রদেশ। ইউরোপীয়দের আগমনের বহু আগে পঞ্চদশ শতক পর্যন্ত বাংলা ছিল রেশম, তুলা এবং মসলিনের মতো সূক্ষ্ম বস্ত্রের সবচেয়ে বড় রপ্তানিকারক। অনেকে মনে করেন বিশ্বজুড়ে টেক্সটাইল বা বস্ত্রশিল্পের যে প্রসার, তার সূচনা এই বাংলা থেকেই। ধারণা করা হয় সে সময় এশিয়া থেকে ইউরোপে সিল্ক রুট দিয়ে যে কাঁচামাল যেত তার প্রায় 80% রেশম আসতো এই বাংলা থেকে। বাংলার এই সম্পদ আর বাণিজ্যিক সম্ভাবনা বিদেশিদের নজর এড়ায়নি। 16 শতকে পর্তুগিজ অভিযাত্রীরা যখন প্রথম বাংলায় আসে, এখানকার মানুষের সমৃদ্ধি, তাঁত শিল্প, হস্তশিল্প আর কৃষির প্রাচুর্য দেখে তারা রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়। ফরাসি পর্যটক ফ্রাঁসোয়া বানিয়ের তার লেখনীতে উল্লেখ করেছিলেন, সপ্তদশ শতকের বাংলা ছিল তৎকালীন মিশরের চেয়েও অনেক বেশি সুখী ও সমৃদ্ধ। এই সময়টাতে ইউরোপীয় শক্তিগুলো সমুদ্র পথে বাণিজ্যের জন্য নতুন পথ খুঁজছিল। পর্তুগিজরা অটোমান সাম্রাজ্যের বাধার কারণে সরাসরি এশিয়ায় আসতে পারছিল না, তাই তারা মরিয়া হয়ে উঠেছিল সমুদ্র পথে ভারতে আসার একটি বিকল্প পথ আবিষ্কারের জন্য। 1497 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে একটি অভিযাত্রী দল 4টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে এবং বহু বিপদসংকুল পথ পাড়ি দিয়ে 1 বছর পর 1498 সালে ভারতের মালাবার উপকূলে পৌঁছাতে সফল হয়। এটি ছিল ইউরোপের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। এর কিছুদিন পরেই 1517 সালে একজন পর্তুগিজ ব্যবসায়ী গোয়ায় অবস্থানরত পর্তুগিজ কমান্ডারকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি মুগ্ধ হয়ে জানান, আমি বাংলায় পৌঁছেছি। এখানকার গান, অর্থনীতি এবং অবকাঠামো দেখলে আপনি অত্যন্ত খুশি হবেন। এই খবর পাওয়ার পর পর্তুগিজরা আর দেরি করেনি। 1528 সালে তারা মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে লাইসেন্স নিয়ে চট্টগ্রামের মাটিতে তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। কিন্তু ধীরে ধীরে তাদের উদ্দেশ্য বদলে যেতে থাকে। তারা শুধু ব্যবসাতে সীমাবদ্ধ থাকেনি, হুগলি দখল করে সেখানেও একটি বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এবং বাংলার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। এমনকি দরিদ্র হিন্দু ও মুসলিম পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের দাস হিসেবে কিনে জোরপূর্বক ধর্মান্তরিত করার মতো ঘটনাও ঘটাতে থাকে। তাদের এই উদ্যত একসময় মুঘল সম্রাট শাহজাহানের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। 1632 সালে মুঘল বাহিনী হুগলি আক্রমণ করে এবং 3 মাস ব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর পর্তুগিজদের পরাজিত করে। এই পরাজয়ের মধ্য দিয়েই বাংলায় পর্তুগিজদের ক্ষমতার দম্ভচূর্ণ হয়ে যায়। পর্তুগিজদের পতনের পর এই মঞ্চে আবির্ভাব ঘটে আরেক ইউরোপীয় শক্তির, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারাও হুগলির কাছেই তাদের প্রথম বসতি স্থাপন করে। ব্যবসার নামে এসে তারা ধীরে ধীরে পুরো বাংলার ক্ষমতা দখলের ছক কষতে শুরু করে। 1690 সালে কলকাতাকে তারা তাদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলে এবং এখান থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে। তাদের আসল রূপ প্রকাশ পায় 1757 সালে পলাশীর প্রান্তরে। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে তারা বাংলার শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় এবং 1664 সালে বক্সারের যুদ্ধে মুঘলদের হারিয়ে সেই ক্ষমতাকে পাকাপুক্ত করে। এরপর শুরু হয় ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ব্রিটিশরা বাংলা থেকে যে পরিমাণ সম্পদ লুট করেছিল তার একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। রবার্ট ক্লাইভ যখন লুটের মালামাল জাহাজে করে ব্রিটেনে পাঠান, সেই জাহাজ থেকে সমস্ত সম্পদ নামাতে বেশ কয়েকদিন সময় লেগেছিল। বাংলার টাকা দিয়েই ব্রিটেনে শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করা হয়। আর নির্মম পরিহাস হলো বাংলার সেই লুটের টাকা দিয়ে গড়া ব্রিটিশ টেক্সটাইল শিল্পই পরে বাংলার তাঁত শিল্পকে ধ্বংস করে দেয়। বাংলার বস্ত্রের উপর উচ্চ হারে শুল্ক আরোপ
করা হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলার কাপড় প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায়। 1757 থেকে 1947 এই দীর্ঘ শাসনামলে ব্রিটিশদের শোষণ এবং নীতির কারণে বাংলা দুইবার ভয়াবহ দুর্ভিক্ষের শিকার হয়। 1770 সালের দুর্ভিক্ষে অনাহার আর রোগে তৎকালীন বাংলার প্রায় 30% মানুষ অর্থাৎ প্রায় 1 কোটি মানুষ মারা যায়, কিন্তু তাতেও ব্রিটিশদের খাজনা আদায় বন্ধ হয়নি। ঠিক একইভাবে 1943 থেকে 44 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবারও বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। অথচ সে সময় খাদ্য মজুদ ছিল, কিন্তু ব্রিটিশদের যুদ্ধকালীন নীতির কারণে এক কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হয়। এই দুর্ভিক্ষে প্রায় 30 লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। 1947 সালে ধর্মের ভিত্তিতে বাংলা ভাগ হয়ে যায়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশটি হয় পূর্ব পাকিস্তান, যা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। এবং চীন এই দুই এশীয় পরাশক্তির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দিকে তাকালে দেখা যায় দেশটির সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা হলো তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের সংযোগ পথ, যা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। বাংলাদেশ ও নেপালের মাঝে অবস্থিত এই পথটি মাত্র 24 কিলোমিটার প্রশস্ত। ভারতের 7টি রাজ্য আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই সরু পথ দিয়েই মূল ভারতের সাথে যুক্ত। ভারত চীন সংঘাতের পরিস্থিতিতে চীন যদি কোনোভাবে এই করিডোরটি অবরুদ্ধ করে দেয়, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই 7টি রাজ্যের সাথেই বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের দীর্ঘতম সীমান্ত কিন্তু চীনের সাথে নয়, বাংলাদেশের সাথেই। এ কারণেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজের প্রভাব ধরে রাখতে একটি স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ বাংলাদেশ ভারতের জন্য অপরিহার্য। অন্যদিকে চীনের জন্য বাংলাদেশ সমান গুরুত্বপূর্ণ। চীনের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো তার বাণিজ্য, যার প্রায় পুরোটাই পরিচালিত হয় মালাক্কা প্রণালীর মাধ্যমে। এই সামুদ্রিক পথটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর নৌঘাঁটি দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ চীনের বাণিজ্যিক লাইফলাইন কার্যত আমেরিকার নজরদারিতে রয়েছে। এই নির্ভরতা কমাতে চীন একটি বিকল্প পথের সন্ধান করছে, আর সেই বিকল্প পথের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। চীন চাইছে বাংলাদেশের ভেতর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে প্রবেশাধিকার পেতে। এতে শুধু তার বাণিজ্য পথই সংক্ষিপ্ত হবে না, মালাক্কা প্রণালীর উপর নির্ভরতাও কমবে। ভারত মহাসাগরে চীনের সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে। এই কারণেই চীন বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে। 1974 সাল থেকেই তারা বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে রেখেছে। তিস্তা নদী উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার মতো বড় প্রকল্প বিনিয়োগ করতেও তারা আগ্রহী। যখন চীন ও ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পেতে চাইছে, তখন বিশ্বের আরেক মোড়ল আমেরিকা কি বসে থাকতে পারে? বঙ্গোপসাগরের দিকে এখন সবার দৃষ্টি, আর এই সাগরকে কেন্দ্র করেই চলছে এক নতুন খেলা। কক্সবাজার থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত 3 কিলোমিটার প্রশস্ত একটি ছোট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। আন্তর্জাতিক আদালতের রায়ে 2012 সাল থেকে এটি বাংলাদেশের অংশ, কিন্তু এই ছোট দ্বীপটির উপর বিশ্বের বড় বড় শক্তির নজর রয়েছে। এটি এখন একটি ওপেন সিক্রেট। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে যে আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। এর কারণ হলো, চীন যদি মালাক্কা প্রণালী এড়িয়ে বাংলাদেশ দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে, আমেরিকা এই ঘাঁটি থেকে চীনের সব কার্যকলাপের ওপর কড়া নজর রাখতে পারবে। অর্থাৎ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য ধরে রাখতে আমেরিকার জন্য এই দ্বীপটির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তাই চিত্রটা এখন অনেকটাই স্পষ্ট। একদিকে বাংলাদেশের উর্বর ভূমি আর ঐতিহাসিক সম্পদ, অন্যদিকে তার ভূ রাজনৈতিক অবস্থান, যা এশিয়ার ক্ষমতার ভারসাম্য নিয়ন্ত্রণের এক চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। ভারত তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে পাশে চায়, চীন চায় তার অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের প্রবেশদ্বার হিসেবে, আর আমেরিকা চায় এই অঞ্চলে তার প্রভাব বজায় রাখতে। এই ত্রিমুখী টানাটানিতে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ অবস্থানে।